দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। করোনায় রেকর্ড 2 শতাধিক মৃত্যু, পরিস্থিতির অবনতির শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। চলতি মাসে কোভ্যাক্সের মাধ্যমে আরও 35 লাখ ডোজ করোনার টিকা আসছে। লকডাউন অমান্যকারীদের রাখা হচ্ছে আদালতের হাজতখানায়, নেই স্বাস্থ্যবিধি। ছোট ভূমিকম্প বড় আঘাতের পূর্বাভাস, বলছেন ভূতত্ত্ববিদরা, প্রস্তুতির পরামর্শ। একদিনের ব্যবধানে দেশে আবারও করোনায় মৃত্যুর রেকর্ড হলো। আজ প্রাণ হারিয়েছেন 201 জন, আর আক্রান্তের সংখ্যা 11,000-এর বেশি। চলতি মাসে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। দেখা দিতে পারে অক্সিজেনের সংকট। ধরে প্রায় প্রতিদিনই দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। গত 7 দিনে প্রাণ হারিয়েছেন 1090 জন, আর আক্রান্ত হয়েছেন 80,000-এর বেশি মানুষ। বুধবারও মৃত্যুর রেকর্ড হয়েছে, মারা গেছেন 201 জন। আগের দিন এই সংখ্যা ছিল 163, তার আগের দিন মারা গেছেন 164 জন। হতভাগ্যদের মধ্যে সর্বোচ্চ 66 জন খুলনা বিভাগের। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে 58 জনের, রাজশাহীতে 18 আর রংপুর বিভাগে প্রাণ হারিয়েছেন 14 জন। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 11,162 জন। শতকরা হিসেবে এই হার 31.32%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনার থাবায় আরও ধরাশয়ী হবে বাংলাদেশ। জুলাই মাসের মাত্র 7টি দিন অতিক্রান্ত হচ্ছে, 6 দিনেই আমরা 53,148 জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ঊর্ধ্বমুখী এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু পরিসংখ্যান বিবেচনা করে নিশ্চিত বলা যায় যে জুলাই মাসে রোগীর সংখ্যা জুন অথবা এপ্রিল মাসকে ছাড়িয়ে যাবে। পরিস্থিতির আরো অবনতি হলে অক্সিজেন সংকটের আশঙ্কাও করছেন এই চিকিৎসক কর্মকর্তা। 50 থেকে 70 মেট্রিক টনের যে চাহিদা, সেটি করোনাকালীন সময়ে 2.5 থেকে 3 গুণ বেড়েছে, এবং রোগীর সংখ্যা যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু সেই চাহিদারও একেবারে শেষ সীমায় আমরা পৌঁছে যাব, এবং আমাদের পক্ষে কিন্তু সেটি তখন সামাল দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 15,593 জন, আর আক্রান্ত হয়েছেন 9,77,568 জন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ চলতি মাসে কোভ্যাক্সের মাধ্যমে আরও 35 লাখ ডোজ করোনা টিকা পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার নিজ বাসায় সাংবাদিকদের কথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন কোভ্যাক্সের আওতায় জাপান থেকে 25 লাখ এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 10 লাখ ডোজ টিকা আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এগুলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার হতে পারে। জিনেভাতে আমাদের অ্যাম্বাসেডর জানিয়েছে ওনারা 1 মিলিয়ন ভ্যাকসিন দিচ্ছে আন্ডার কোভ্যাক্স। ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশগুলো, আমার সাথে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, ওনারা বলছেন যে ওনারা আমাদের দেবেন। এক্সাক্ট পরিমাণ বলে নাই, বাট যে কোনো দিন এই সপ্তাহে, হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন। চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে রাজধানীর 33টি থানা থেকে আটককৃতদের আদালতের গারদখানায় রাখা হচ্ছে। অন্যদিকে আটক ব্যক্তিদের অপেক্ষায় স্বজনরা গারদখানার সামনে ভিড় করছেন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। আজও গ্রেফতার করা হয় 1,102 জনকে। আসছে একের পর এক পুলিশ ভ্যান। ভেতরে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষার অভিযোগে আটক ব্যক্তিরা। রাজধানীর বিভিন্ন থানা থেকে তাদেরকে আনা হচ্ছে আদালতে। আটক ব্যক্তিদের মুক্তির অপেক্ষায় গারদখানার সামনে ভিড় করেন স্বজনরা। নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। দোকান খুলছে 8টার দিকে, 8টা দিয়ে 10টার দিকে, আর দোকান থেকে টাইনা নিয়েছে। আমাদের দোকান খোলা ছিল তো, এই জন্য পুলিশ নিয়ে আসছে, এখন এই জন্য আসছি। আম ব্যস্ত বেড়েছে রোডে, বংশাল মোড়ে আমার ছেলের কাছে টাকা ছিল না, যে জন্য টাকা দিতে পারার জন্য তাকে নিয়ে। সিএমএম আদালতের গারদখানার ভেতরে বসানো হয়েছে আদালত। সেখান থেকেই আটককৃতদের জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হচ্ছে। এক একজনের আটক হওয়ার গল্প এক এক রকম। রিক্সা চালাইয়ের বাসার সামনে থেকে কেন দোকানে যাবে লুচিয়ার মাইতে সদাই কিনতে। দোকানে কটা মুসুরির ডাল কিনতে গেছিলাম, মুসুরির ডাল খাওয়ার জন্য, এর জন্য লকডাউন কার্যকর করতেই এমন পদক্ষেপ নেয়ার কথা জানান আইনজীবী। অধিকাংশ আসামিকে
নামে মাত্র 100 টাকা জরিমানা ধার্য করে তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং যাদের কাছে মোটেই টাকা নাই সে সকল আসামিকে বিজ্ঞ আদালত চলাকালীন সময় পর্যন্ত হাজতবাসী হিসেবে গণ্য করে তাদেরকেও এভাবে মাফ করে দিয়েছেন। এদিকে করোনা পরিস্থিতিতে আটক ব্যক্তিদের থানায় রেখেই ভার্চুয়ালি আদালতে হাজির করে মুক্তি দেওয়ার বিষয়টি হাইকোর্টের দৃষ্টিতে এনেছেন এক আইনজীবী। আইন অনুযায়ী এই গ্রেপ্তারকৃতদেরকে মহানগরীর 33টি থানায় আলাদা আলাদাভাবে রেখেই ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমেই তাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপনের বাধ্যবাধকতা পূরণ করা সম্ভব। মাননীয় আদালত বিষয়টি অ্যাপ্রিশিয়েট করেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে অ্যাটর্নি জেনারেলকে আলোচনা করতে বলেছে আদালত। প্রতারিত না হতে বা কারো কাছে জিম্মি না হতে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ছোট ছোট ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের লক্ষণ, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে অতীতে বড় আঘাতের প্রমাণ রয়েছে, তাই এখনই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির প্রয়োজন। বুধবার সকালে 5.3 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের মাঝামাঝি এলাকায়। বাংলাদেশের বিভিন্ন স্থানেও এটি অনুভূত হয়। কয়েক সেকেন্ডের এই কম্পনে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সিলেট বিভাগে বেশ কয়েকটি ভূমিকম্প হয়। এগুলো মৃদু ও মাঝারি হলেও জনমনে আতঙ্ক তৈরি করে। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ভবন। ভূতত্ত্ববিদরা বলছেন, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা। সিলেট থেকে চিটাগাং পর্যন্ত বা আরও নিচেতে কক্সবাজার পর্যন্ত এই অঞ্চলটাকে আমরা বলছি সাবডাকশন জোন, এবং এটা আরও ভয়ঙ্কর, যেখানে গত প্রায় 800 থেকে 1000 বছর ধরে এখানে সঞ্চিত যে শক্তি, সেই শক্তি সেরকমভাবে বের হয় নাই, অর্থাৎ পুরো শক্তিটাই এখানে জমা হয়ে আছে। এবং এখানে আমাদের গবেষণায় আমরা দেখেছি যেখানে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি সঞ্চিত হয়ে রয়েছে। এবং এই ছোটোখাটো ভূমিকম্পগুলাই হচ্ছে বড় ভূমিকম্প ওর একটা আলামত, এবং এই শক্তিটা বের হওয়ার প্রবণতার লক্ষণ দেখা দিচ্ছে। গত 200 বছরে এই অঞ্চলে 8টি বড় ভূমিকম্প হয়েছে। এর মধ্যে 1885 সালের বেঙ্গল ভূমিকম্প ও 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশে। তাই বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির পরামর্শ এই বিশেষজ্ঞের। এটার জন্য দরকার হচ্ছে ভূমিকম্পের মহড়া। এই মহড়াটাই হচ্ছে আমাদের করা হচ্ছে না। ভূমিকম্পের আগে আমাদের কি দায়িত্ব, ভূমিকম্পের সময় আমরা কিভাবে অতি দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারি, এই জিনিসটা কৌশলটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের অনেক জানমালের ক্ষয়ক্ষতি কমে আসবে। ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে মেনে চলা এবং সমাজের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানো সম্ভব বলে মনে করেন এই ভূতত্ত্ববিদ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে শত শত মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে টিসিবি ট্রাকের সামনে। ভিড় বেশি হয় স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রাজধানীর ফার্মগেট, রামপুরা, ফকিরাপুল ও জাতীয় প্রেস ক্লাব এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। চলমান কঠোর লকডাউন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে খোলা ট্রাকে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ট্রাক আসার অনেক আগ থেকেই বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককেই। তাদেরই একজন জুই বেগম। 1 বছর ধরে বেকার স্বামী আর 3 সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তার। আমার তো কষ্ট হয়ে বাধ্য এখানে আসা লাগে। আমরা পারবো না, কেউ কিছু হাত পেতে চাইয়ে নিতে। বড় লোকরা আছে, ছোট লোকরা হাত পেতে চাইতে পারে, আমরা পারবো না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মাস্ক কাটা চলি না, কিন্তু দুইয়া দিছি তো, 2টা মাস্ক দুটোটাই দুইয়া দিছি। মাস্ক আছে, মাস্ক বৃষ্টির পানি আছে তো এই জন্য খুলে দিচ্ছি আর কি। যদি আমার খালা আছে জায়গা রেখে গেছে, ও আমার চাষি জায়গা রেখে গেছে, এটা নিয়ে গামজাম। আমি যত বলতেছি যে আপনারা 3 ফুট দূরে তো বজায় রেখে দাঁড়ান, তো পাবলিক আরো ঘন হয়ে দাঁড়াচ্ছে। এসব ট্রাকে কেজি প্রতি 55 টাকা দরে চিনি ও ডাল এবং লিটার প্রতি 100 টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। একজন ব্যক্তি দৈনিক 2 থেকে 4 কেজি চিনি, 2 কেজি ডাল ও 2 থেকে 5 লিটার ভোজ্য তেল কিনতে পারবে। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ করেন কেউ কেউ। আমরা তো আশা করে দাঁড়ায় রয়েছি, মনে করেন তেল পাব না, 5 লিটার তেল পেলে মোটামুটি আমাদের 15-20 দিন যাইতো। সবাই তেলের জন্যই আফসোস করে। তো আজকে 5 লিটার দেওয়া হয়েছে, যার কারণে একটু আগে শেষ হয়েছে। মিনিমাম 5টা গাড়ির দরকার, দিয়া থইছে না একটা।
বর্তমানে দেশ জুড়ে টিসিবির 400 ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে 80টি ও চট্টগ্রাম সিটিতে 20টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও এ পণ্য বিক্রি করা হচ্ছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদের ইচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী ও তার স্ত্রীর সব ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কর ফাঁকির অভিযোগ তদন্তের স্বার্থে এই নির্দেশ দিয়েছে এনবিআর। সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন আজ এক চিঠিতে বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এস.কে. সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী তাদের হিসাব থেকে কোনো টাকা তুলতে পারবেন না। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র প্রায় কোটি টাকা এবং মাদক উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে তার স্ত্রী ও 2 ভাতিজাকে। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় গতকাল গভীর রাতে পৌর মেয়রের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় 4টি পিস্তল, 94,98,000 টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। তবে মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। তার স্ত্রী জেসমিন আক্তার এবং 2 ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করা হয়েছে। মেয়রের বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি মামলা হয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আমাদের পুলিশ টিম বিশেষ কৌশলে তার ঘরের ভিতরে ঢোকার পরে সেখানে তল্লাশি করে তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছেন, তার ছেলেও পালিয়ে গেছেন। আমাদের কাছে তথ্য ছিল তার বাসায় অবৈধ মাদক, অস্ত্র এগুলো আছে। তখন আমরা তার বাসায় তল্লাশি চালানোর পরে আমরা সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্ত্র, গুলি, নগদ টাকা, চেক এগুলো আমরা উদ্ধার করেছি। কক্সবাজারের রামতে 150 টাকা চুরির অভিযোগে 2 শিশুকে মুরগির খাঁচায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 1 জুলাই দুপুরে রামু উপজেলার ঈদগড় বাজারের এক মুরগির দোকানে 2 শিশুকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। গতকাল সকালে 5 জনকে আসামি করে রামু থানায় মামলা করেন নির্যাতনের শিকার এক শিশুর বাবা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতার আরমানুল করিম ঈদগড় ইউনিয়নের নিজামুদ্দিনের ছেলে। অপারেশন কোভিড শিল্ড এর দ্বিতীয় ধাপে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। ঢাকার 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় রাজধানীর কলাবাগান, গ্রিন রোড, হাতিরপুল সহ বিভিন্ন জায়গায় ফুটপাতে বসবাসকারী ছিন্নমূল পরিবারের হাতে 7 দিনের খাবার পৌঁছে দিয়েছে 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। করোনা চিকিৎসায় জীবন রক্ষাকারী ওষুধের তালিকায় ইন্টারলিউকিন 6 রিসেপ্টর ব্লকারকে যুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কর্টিকোস্টেরয়েডের পাশাপাশি 2020 সালের সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা ওষুধগুলো করোনা চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডনাম গেব্রিয়েসুস এক বিবৃতিতে জানান, এই ওষুধগুলো মারাত্মকভাবে করোনায় আক্রান্ত রোগী ও তাদের পরিবারগুলোতে আসা জায়গা। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন করে 27 জন করোনা রোগী শনাক্তের পর আরও 1 সপ্তাহের লকডাউন ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ঈদুল আজহায় করোনা ভাইরাসের কারণে কঠোর লকডাউন জারির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ইরানে গ্যাস স্টেশনের পাইপলাইনের বিস্ফোরণের ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহরে এই বিস্ফোরণ ঘটে। গ্যাস স্টেশনের পাইপলাইনে লিকেজের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ। আওয়াজ শহরের চেশমে খোস তেল ক্ষেত্রের সঙ্গে ওই গ্যাস স্টেশনের পাইপলাইনের সংযোগ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে দুর্ঘটনার তদন্ত করতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তেল কোম্পানি NIOC-কে নির্দেশ দিয়েছেন ইরানের তেলমন্ত্রী। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় রেকর্ড 2 শতাধিক মৃত্যু, পরিস্থিতি অবনতির শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। চলতি মাসে কোভ্যাক্সের মাধ্যমে আরও 35 লাখ ডোজ করোনা টিকা আসছে। লকডাউন অমান্যকারীদের রাখা হচ্ছে আদালতের হাজতখানায়, নেই স্বাস্থ্যবিধি।
ছোট ভূমিকম্প বড় আঘাতের পূর্বাভাস বলছেন ভূতত্ত্ববিদরা, প্রস্তুতির পরামর্শ। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews।